যে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ। আমাদের ঢাকা শহরে, আমাদের বাংলাদেশে অনেকে বিশ্বাস করতেছে যে লাশ গোপন করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম পরিচয় গোপন করা হয়, এই ধারণাটা কিন্তু অতীত থেকে এসেছে, যে মানুষ মারা যায় নাম পরিচয় গোপন করা হয়। এটা ওই যে শাপলা চত্বর থেকে শুরু হয়ে একেবারে শেষে জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত দাবি উঠেছে যে নিহত ব্যক্তিরা মারা গেলে নাম পরিচয় গোপন করা হয়। এবং একই ঘটনা কি ঘটেছে, জুলাই অভ্যুত্থানে নিহতদের নাম তালিকা সেটা ঠিক মতো ফাইনাল করতে এই সরকার পারেন নাই বহু মাসে। ফলে এদের উপর থেকে মানুষের আস্থা চলে গিয়েছে। গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে, সেইখানকার নিহত এবং আহতদের তালিকা সেটাও এই সরকার ঠিক মতো প্রকাশ করতে পারেন নাই। ফলে নিহত ব্যক্তিদের নাম তালিকা নিয়ে সন্দেহ প্রকাশের যে রসম বা রীতি, এটা অতীত থেকে এখনো পর্যন্ত সরকার থেকে সরকারে এটা স্থানান্তরিত হয়েছে, একই তরিকাতে আছে। আগের সরকারকে নিয়ে মানুষের যে অভিযোগ ছিল, এই সরকারের নামে একই অভিযোগ, কারণ এরাও বিভিন্ন সময় নিহতদের নাম এবং আহতদের নাম তালিকা প্রকাশের ক্ষেত্রে এক ধরনের অদক্ষতার পরিচয় দিয়েছেন। আর এইখানে যেটি ঘটেছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে মাইলস্টোন কলেজে যখন রিপোর্টাররা ঢুকে নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছিলেন বা নিহতদের নিয়ে কথা বলতে গিয়েছিলেন, তখন নাকি তাদেরকে প্রহার করা হয়েছে। এই প্রহারটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এই প্রহারের ফলে এই সন্দেহটা আরো জাগ্রত হয়েছে এবং একই সাথে এই সন্দেহটা আরো জাগিয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য জায়গাতে। কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছেন যে স্কুলে অনেক বাচ্চা ছিল, তাহলে এত কম কেন মারা যাবে বা আহত হবে। কিন্তু তো সবাই মানে স্কুলের বাচ্চাদের প্যারেন্টসরা বা তাদের বন্ধু বান্ধবরা তো একটা মিসিং তালিকা করার কথা। সেই মিসিং তালিকা করলেই তো এটা স্পষ্ট হবে যে ধরেন আমার এটা খুব সহজ, বাচ্চাদের তো নাম ডাকার তালিকা, স্কুলে যতজন বাচ্চা আছে প্রত্যেকের নামের তালিকা আছে, ক্লাস রেজিস্ট্রার আছে, ওই বিল্ডিং এর যে ক্লাসগুলি হতো সেই ছাত্রছাত্রীদের সবার রেজিস্টার আছে, রোল কল হয়। স্কুল তো এখনো রোল কলের বাইরে যায় না, স্কুল তো আঙ্গুল দিয়ে ছাত্ররা ঢুকে না। ফলে ইজিলি স্কুল চাইলে প্রত্যেকের বাসায় ফোন করে বাচ্চা কোথায় আছে জানতে চাইতে পারে এবং এটা একদিনে কয়েক ঘন্টার ব্যাপার। সবাই মিলে ফোন নিয়ে বসলে এটা বের করা কোনো ব্যাপার না। তুষার ভাই, আমি আপনাকে একটু রাইখে একটু শহীদ ভাইয়ের কাছে যাই। শহীদ ভাই, এই যে আটকে রাখা 9 ঘন্টা পরে এবং যে দাবিগুলি জানানো, আমার প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই দাবিগুলি আসলে আগেই সরকারের ক্লিয়ার করা উচিত ছিল, কোথায় কখন কোন ঘটনা ঘটেছে। আর এই যে নিহতদের নাম তালিকা প্রকাশ, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এটা নিয়ে যে সন্দেহ, এই সন্দেহটা এখনো কেমনি জিয়ে থাকে 2025 সালে। এবং আমরা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই অভিযোগটা প্রায় শুনি যে আসলে নিহত যত হয়েছে তত সরকার বলতেছে না। এই ব্যাপারটা কেন হয় আসলে, মানে কিসের থেকে? তুষার ভাই 2-3টা উদাহরণও দিয়েছেন আসলে, বা 2-3টা পুরনো কথাও স্মরণ করেছেন। এরকম হয় যে আপনার নিহতের সংখ্যা কমিয়ে ফেললে হয়তো ক্ষতিপূরণ কম দিতে হবে, যেটা আমরা লঞ্চ দুর্ঘটনায় সবসময় শুনেছি যে লঞ্চ দুর্ঘটনার পরে লঞ্চের মালিকরা লোক পাঠিয়ে ওখান থেকে লোকজন সরিয়ে ফেলে নিহত লোকজনকে। তো এরকম অনেক কথা প্রচলিত আছে এবং অনেক কিছু ঘটেও বাংলাদেশে। ঘটে যাওয়ার কারণে এই ধরনের ধারণা একটা আছে মানুষের মধ্যে। তো এটা তো খুব ক্লিয়ার যে একটা স্কুলের, এবং এটা একটা নামকরা স্কুল, সেই স্কুলের যে রেজিস্টার আছে, রেজিস্টার ধরে খুঁজলেই আমরা আহত নিহতদের সব তালিকা পেয়ে যাবো এবং এই কাজটা স্কুল কর্তৃপক্ষ করে ফেলতে পারে, সরকার তাদেরকে করতে বলতে পারে এবং সরকার সেই সহায়তাটা নিতে পারে। তো এখানে আপনার যে দুই উপদেশটাকে আটকে রেখে প্রায় 9 ঘন্টা এবং যেসব দাবি দেওয়া করা হলো, সেই সব দাবি দেওয়া খুবই সাধারণ দাবি দেওয়া, এই দাবি দেওয়া করার কোনো দরকার নেই। একটা দাবি নিয়েই শুধু তুষার যেটা বললেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে যে এই যে ছাত্ররা হঠাৎ করে বিমান বাহিনীর বহর পরিবর্তন করে নতুন বিমান, আধুনিক বিমান কিনতে হবে, এই দাবি তো তাদের করার কথা না। এইটা আমাদের ফোর্সেস গোল আছে, এটা বিমান বাহিনী করবে। আপনি এখন J7 ব্যবহার করেন, F7, ওটা আসলে নাম J7, আপনি F7 ব্যবহার করতে, ওদের কাছে অলরেডি J17 আছে এবং J7 এর কিন্তু একটা চিতা উইং আছে পাকিস্তানে এবং তারা এটা ব্যবহার করে, ইরানও ব্যবহার করে। তো ওইসব আলোচনায় না যেও আমরা হয়তো আমাদের বিমান বাহিনীর জন্য কিছু বিমান ক্রয় করার বিষয়ে কারো হয়তো আগ্রহ আছে, তারা এটা ঢুকিয়ে দিয়েছেন। এইটা ছাত্রদের দাবি হওয়ার কথা না। ছাত্রদের অন্যান্য দাবি ঠিক আছে, যে আহত নিহতদের তালিকা ক্লিয়ার করা এবং আহত নিহতদের ব্যাপারে ঘোষণা একটা থাকা দরকার যে নিহত মানুষদের পরিবারকে সরকার কিভাবে সহায়তা করবেন। এখন আপনি চাঁদা তোলার চেষ্টা করতে, তাদের চাঁদা তো তুলতে হবে না। বাংলাদেশ সরকারের কাছে এই পরিমাণ অর্থ আছে যে কোনো পরিমাণ অর্থ তারা ব্যয় করতে পারবেন। আমাদের 7 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে আপনি ওদের যে আছে হাতে যে টাকা থাকে সেটার পরিমাণও 80-90 হাজার কোটি টাকা। সুতরাং আপনার চাঁদা তুলে এদেরকে কিছু করতে হবে না, আপনি এটা সরাসরি ডিক্লেয়ার করতে পারেন। একজন দর্শক আপনার মানে দর্শকের মন্তব্য আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতেছে, যে যেন সায়েম
উনি যেহেতু নাম নিয়ে বলছেন, আমি ধরে নিচ্ছি যে তার আইডিটা ভুয়া না, তিনি বলছেন যে প্রায় 150 জন প্রাণ হারিয়েছে, অথচ টিভিতে দেখানো হচ্ছে মাত্র 30 জন। এই ধারণাটা কোত্থেকে আসলো? মানে এইটার এই গুজবটা, বা এটা যদি গুজব হয়ে থাকে, এটা কোত্থেকে আসলো? মানে যে 120 জন বাচ্চা বেশি মারা গেছে, তাদের বাবা মারা কি মানে কোনো একটা ফাইল করেন নাই? মানে এটা কেন আসলো এই ব্যাপারটা, বা এই ধারণাটা কোত্থেকে আসতেছে? না, ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে হয়তো, মানে আমি ঠিক জানি না এখনো নিহতের সংখ্যা কত। তো যারাই নিহত হয়েছেন তাদের নাম প্রকাশ করলে এই ধারণাটা থেকে আমরা আচ্ছা, একটা ছোট প্রশ্ন করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। শহীদ ভাই, সরকার যে নিহতের এবং আহতের সংখ্যা বলে, এইটা কি আপনি বিশ্বাস করেন? যেমন আমি বলি যে আমি করি, কারণ আমি মনে করি যে একটা সরকার এত মনস্টাটাস হতে পারে না, এই সরকার যে নিহতের সংখ্যা বাড়ায় কমায় বলবে। আপনি করেন কিনা? আমি এই সরকারকে এখন বিশ্বাস করি, কারণ আমি গোপালগঞ্জের ব্যাপারে বিশ্বাস করি না, কারণ এটা আমার কোয়ালিটেটিভ। আচ্ছা, এই সরকারের এই ঘটনাটাকে আপনি বিশ্বাস করছেন, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে আপনি বিশ্বাস করছেন। আমি তুষার ভাইকে এখানে কোনো রাজনীতি নাই, আমি জাস্ট এই প্রশ্নটা এই জন্য বিশ্বাস করি। এই প্রশ্নটা আমি শুধু তুষার ভাইকে জিজ্ঞেস করি। তুষার ভাই, বিমান বিধ্বস্তের ঘটনা, বিমান দুর্ঘটনার ক্ষেত্রে আপনি সরকারের দেওয়া হত নিহতের তালিকাটা আপনি বিশ্বাস করেন কিনা? তুষার ভাই, না, আমি আসলে সরকারের দেওয়া কোনো তালিকা বিশ্বাস করি না। আচ্ছা, একসময় করতাম, একসময় করতাম এবং করে আমরা ঠকেছি। আচ্ছা, সরকারের তালিকা যখন তৈরি হয় সেখানে অনেক ধরনের স্টেক হোল্ডার ঢুকে পড়ে। আচ্ছা, ঠিক আছে, সালাসালি বলেন। শহীদ ভাই বলেছেন যে এই তালিকাটা উনি বিশ্বাস করেন, কারণ এটার মধ্যে কোনো রাজনীতি নাই, যেটার মধ্যে রাজনীতি সম্পৃক্ত আছে সেই তালিকাগুলি তিনি বিশ্বাস করেন না। না, এটার মধ্যে টাকা আছে। আচ্ছা, আপনি পরে একটু ব্যাখ্যা করেন, পরে ব্যাখ্যা করেন। এটার মধ্যে ক্ষতিপূরণ আছে, এটার মধ্যে ক্ষতিপূরণ আছে, এটার মধ্যে আহতদের ক্ষতিপূরণ আছে। আচ্ছা, নিহতদের ক্ষতিপূরণটা সরকার দিবেন নিহত হিসাব করে। না, সেটা আহত অবস্থা আপনি দেখবেন যে বহু মানুষ, সেটা তার নিজের পকেট থেকে দিবেন না। সরকারের অসুবিধা কি এটা দিলে? না, নিহত আহত যাই বলে তারা সবাই তো হাসপাতালে ভর্তি হয়েছে, সুতরাং আমাদের কাছে কিন্তু রেকর্ড থাকবে। একটা জিনিস ছড়িয়ে গেছে যে কিছু লাশ, কিছু নিহত মানুষের লাশ আমরা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে নেওয়ার একটা কথা বলছেন, এবং আজকে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 16 জনকে তাদের হেফাজতে নিয়ে গেছিলেন, মানে লাশগুলো, পরে তারা এটা হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। তো এই নানান ভাবে এই যে অপারেশনটা চলে যখন, তখন নানান কর্তৃপক্ষ তো নানান ভাবে অপারেশন করে, এবং এই অপারেশনটা একটা বড় অপারেশন ছিল। এটার ম্যানেজমেন্ট নিয়ে, ম্যানেজমেন্ট দুর্বলতা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি। এই অপারেশনটা ওখানে হেডকোয়ার্টার করে একেবারে থেকে অপারেশনটা করা উচিত ছিল, এবং ওইখান থেকেই সবকিছু করা ছিল। এর আগে রানা প্লাজা একটা বিশাল অপারেশন হয়েছে, আমরা দেখেছি রানা প্লাজা কিভাবে ম্যানেজ করা হয়েছে। তো ওইখানে তো একেবারে সেনাবাহিনীর জিওসি নিজে উপস্থিত ছিলেন, এবং সেনাবাহিনীর অনেক সাপোর্ট, লোকাল গভর্নমেন্টের অনেক সাপোর্ট, সরকারের অনেক সাপোর্ট, জনগণের অনেক সাপোর্ট নিয়ে আমরা অপারেশনটা করেছিলাম। এবং সেখানে কিন্তু আপনার ওই যে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা হয়, বাট এই অপারেশন চালানো, নিহতদের তালিকা, এই বিষয়ে খুব বেশি অভিযোগ কিন্তু ওখানে হয়নি। সুতরাং অপারেশন আপনি কিভাবে করছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তুষার ভাই, এটা নিয়ে আপনি যদি আর কিছু বলেন যে কেন আপনি সরকারের কোন তালিকায় বিশ্বাস করেন না? সরকারের তালিকার সোহরাওয়ার্দী সাহেব রানা প্লাজার ওইখানে যুক্ত হয়েছিলেন, এবং সোহরাওয়ার্দী সাহেব একজন রেশমাকে আবিষ্কার করেছিলেন। রেশমা যখন আবিষ্কৃত হয়েছিল, এটা নিয়ে বিরাট সন্দেহ প্রকাশ করা হয়েছিল। আপনি যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, রেশমাকে আবিষ্কারের ব্যাপারটা ভুয়া ছিল। এটা সম্ভব না যে একজন এভাবে আটকে থাকার পরে তার স্কিন ক্লিন থাকবে, স্কিন ক্লিন থাকা সম্ভব না। তো যাই হোক, আরো অনেক কারণ আছে, আমি সেটা এখানে না বলি, কিন্তু এইসব কারণেই অনাস্থাগুলি তৈরি হয়েছে। যখন হঠাৎ করে মানে বেঁচে থাকার অসম্ভব জায়গা থেকে পানি না পেয়ে, কিচ্ছু না পেয়ে একদম বের হয়ে আসে রেশমা, এবং বের হয়ে এসে একেবারে মানে তরতাজা, তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা, আর যারা জীবিত অবস্থায় বের হলো তারা কারা। এখন এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন, সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে, ফলে এইখানে লোকজন আগে থেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই। এই সবকিছু দায়িত্ব কিন্তু সরকারকে, সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোন তালিকা দিলে লোকে বিশ্বাস করে। তুষার ভাই, শেখ হাসিনার সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল নানা রকম, এই সরকারের তো এরকম কোনো এজেন্ডা, পপুলারিটি গেইন করা, পপুলার হওয়া, সেগুলির কোনো এজেন্ডা নাই, আছে কি? না, নাই তো। থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন। যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন, সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল। এই 11 মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না। ফলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে সংস্কার। তারা সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী। আর দ্বিতীয় যেটি তাদের মাথা ব্যথা, সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে না। নির্বাচন জিনিসটা ভালো না, জনগণ ভোট দিতে পারে না, জনগণ টাকা নিয়ে ভোট দেয়,
রাজনীতিবিদরা ভালো না, তারা টাকা দিয়ে ভোট কিনে, বা বাংলাদেশের নির্বাচন কমিশন ভালো না, কারণ নির্বাচন কমিশন কিভাবে ভোট করে তারা পারে না, পুলিশ ভালো না, তারা পাহারা দিতে পারে না, ডিসিএসপিরা ভালো না, তারা নির্বাচন আগে করে দেখাতে পারে নাই, ফলে নির্বাচন আসলে না করলেই তো ভালো। ফলে তাদের এজেন্ডা হচ্ছে নির্বাচন না করা, তাদের উচিত নির্বাচন করেই এটাকে প্রমাণ করা। আমার মনে হয় যে আপনি যে কনস্পিরেসির কথা বলতেছেন সেই কনস্পিরেসি আসলে এটা কনস্পিরেসি না, না, কনস্পিরেসি হচ্ছে ষড়যন্ত্র। না না, কিন্তু কনস্পিরেসি হচ্ছে ষড়যন্ত্র যেটা চোখের আড়ালে হয়, এটা তো আমরা পরিষ্কার দেখতে না, পাচ্ছি। কিন্তু আমি আপনাকে বলি, কিন্তু আপনি সোহরাওয়ার্দী উদ্যান ভোরে জনসভা করা যায়, তখন নিরাপদ পরিবেশ থাকে, হাজার হাজার লাখ লাখ লোক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে পারে। ড্রোনের ভিডিও বা অন্য ভিডিও যাই বলুক, আমরা পত্রপত্রিকা এবং ঘোষণায় দেখেছি লক্ষ লক্ষ লোক পদযাত্রা করছে, পদযাত্রা করে জেলার পর জেলা সমান হচ্ছে, নাহলে জেগে উঠছে, তখন কোনো নিরাপত্তার ঝামেলা থাকে না। শুধু নির্বাচনের সময় বলে যে নিরাপদ পরিবেশ, এটা তো কোনো ষড়যন্ত্র না। কিন্তু আপনি যে কথাগুলি বললেন সেই কথাগুলি তো কিছুটা সত্য, ভোট কেনা বেচার কথাও সত্য, ডিসিএসপিরা যে নির্বাচন করার সময় অনেক ধরনের ম্যানিপুলেশন করতে পারে বা করে থাকে, রাজনৈতিক দলই তো কেনা বেচা হয়, রাজনৈতিক দলই তো কেনা বেচা হয়, আমরা দেখি যে গাড়ি গ্লাস নেমে যায়, ফলের ঠোঙ্গার মধ্যে রাজনৈতিক দল কেনা বেচা হচ্ছে, তো তা তো হয়ও। আচ্ছা তুষার, আমি একটু আসতেছি আপনার কাছে একটা অন্য প্রসঙ্গ বা প্রশ্ন নিয়ে, কিন্তু দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম, যেহেতু আজকে মানে 2 দিন আগে এই জরিপটা করা, তখনও এই ট্রেজেডিটা ঘটে নাই, আমরা প্রশ্ন করেছিলাম পিআর পদ্ধতিতে দাবি সামনে এনে, মানে বিএনপি দাবি করছে যে পিআর পদ্ধতির দাবি সামনে এনে কিছু পক্ষ জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এই দাবি বিএনপি করছিল। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে দলটির অবস্থান সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 35% দর্শক মনে করছেন যে হ্যাঁ দলটির অবস্থান সঠিক, শতকরা 65% দর্শক মনে করছেন যে দলটির অবস্থান সঠিক না। 63,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, যে এই যে আপনি জনপ্রিয়তার কথা বলছিলেন, সেটার মধ্যে রাজনৈতিক সরকারগুলো নানা কায়দায় প্রচার প্রপাগান্ডা করে নিজেদের জনপ্রিয় দেখাতে চায় বা ফেক জনপ্রিয়তা তারা আশা করে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও আমরা এমন একটু প্রবণতা দেখতে পাই। আমাদের প্রশ্নটা ছিল সেইটা, সেই পপুলারিটিটা দিয়ে তারা আসলে কি চায়, যে ধরেন মাইলস্টোনের ঘটনায় ত্রাণ চেয়ে গণমানুষের সাহায্য চাইলো এই সরকার, তারপরে আবার পরে এটা সমালোচনা হইলো, এটা আবার তুলে ফেলে তারপরে আবার কবরের জায়গার কথা বলল। এই মানে এই সরকারের মধ্যে এই জনপ্রিয় হওয়ার কৌশল বা এইটার কারণটা কি, এটা যদি একটু আমাদের ছোট করে বলতেন, আমাদের অনেকগুলি বিষয় আসলে আপনাদের প্রশ্ন করতে হবে। তুষার ভাই বলেন একটু ছোট করে। আমি আপনাকে একটা জিনিস বলি, এই সরকারের প্রধানের নামে যে স্ট্যাটাস গুলি দেওয়া হয়, স্ট্যাটাস গুলি কার সঙ্গে আলোচনা করে দেওয়া হয়? প্রেস উইং কি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে দেয়, নাকি উনি নিজে এটা দেখেন? ওনার নিজের নামে যে জিনিস যাবে সেটা তার নিজের দেখা উচিত, প্রেস উইং এর হাতে ছেড়ে দেওয়া উচিত না। প্রেস উইং তার সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জানাবে, কিন্তু যে কাজগুলি একেবারে সরাসরি ওনার পেজ থেকে পোস্টেড হবে, যে স্ট্যাটাস গুলি, সেই স্ট্যাটাস গুলির ভাষা থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে ঠিক পলিটিক্যাল কিংবা আমি প্রেস উইং এর কাছে জেনে বলছি যে এগুলি প্রত্যেকটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদন ক্রমে অনুমোদিত হয়। আমি এতদূর পর্যন্ত প্রশ্ন করেছিলাম যে 22 জন উপদেষ্টার মধ্যে কোন উপদেষ্টা কোন কাজ আপনারা সামনে আনবেন সেইটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন কিনা। আমি যেটা বুঝতে পেরেছি যে 22 উপদেষ্টার মধ্যে দেখবেন আপনি 5 জন বা 6 জন উপদেষ্টার কাজের কথাই আসলে সেইখানে সামনে বেশি আসে। পররাষ্ট্র উপদেষ্টার কথা সেখানে কখনোই আসে না, নিরাপত্তা উপদেষ্টার কথা অনেকবার আসে। এইটার কারণটা কি জানতে চাইলে তারা বলেন যে এটা তারা মানে আলোচনা করে ঠিক করে এটা করেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে ঠিক করে এটা করেন। তাহলে আমি বলবো যে এই জায়গাতে যেহেতু উনি নোবেল বিজয়ী হতে পারেন, কিন্তু এই ধরনের পপুলার কমিউনিকেশন বা পিপল কমিউনিকেশন, এই জায়গাতে আমার মনে হয় যে তার অত্যন্ত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যার এই ধরনের ধারণা আছে তাকে তার নিয়োগ দেওয়া উচিত বা নিযুক্ত করা উচিত, যাতে তারা তাকে প্রপারলি অ্যাডভাইস করতে পারেন। কেননা এই জায়গাতে আমি যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত করেছি। এবার আসেন যে জায়গাটাতে আমরা ছিলাম, যে এই সরকার পপুলার হতে চায় পিআর পদ্ধতি। আপনি যে নির্বাচনের যে ভোটাভুটির কথাটা বললেন, এইটা তো স্বাভাবিক। বিএনপি ম্যাক্সিমাম 35 থেকে 40% ভোটই তো পায়, ফলে বিএনপির ভোটাররা বলেছে 35% তারা এটা চায় না, তারা বিএনপির পক্ষে আছে। আর বাকি যে 65%, ওইখানে কিন্তু আওয়ামী লীগও আছে, ওইখানে কিন্তু অন্যরাও আছে, আরো অনেকে আছেন, তারা সবাই মিলে কিন্তু 65%। তাহলে এই 65%-এর মধ্যে পিআর এর পেলে যারা জীবনে কিন্তু ইলেকশন করে জীবনে একটা সিট পাবেন না, সরাসরি ইলেকশনে পিআর পদ্ধতিতে গেলে 1-2টা সিট পাবেন, এরা সবাই ওইখানে আছেন। ফলে এই যে জরিপটা আপনারা করেন, এই জরিপটা কিন্তু বিএনপি বনাম গোটা বিশ্ব,
যেটা আগে ছিল আওয়ামী লীগ বনাম গোটা বিশ্ব। তো বিএনপি কে দিয়ে রিপ্লেস করা হয়েছে আওয়ামী লীগকে, এবং এখন একটা ইউনিভার্স তৈরি করা হয়েছে যে ইউনিভার্সের মধ্যে বিএনপি বনাম গোটা বিশ্ব। 35% অ্যাজ এ ভোটার পার্সেন্টেজ যে কোনো নির্বাচনে বাংলাদেশে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেওয়ার মতো ভোট। ফলে পিআর কেন চাইবে বিএনপি? তাদের তো চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু উল্টা দিকে যারা 65% ভোট দিচ্ছেন, এদের অধিকাংশের জামানত বাজেয়াপ্ত হবে যদি ডিরেক্ট ভোটিং এ যায়। এই জামানত বাজেয়াপ্তওয়ালারা সবাই জীবনে একবার সুযোগ পেয়েছে উচ্চ কক্ষে গিয়ে বসবে, তাও নিম্ন দিকে না, নিম্নে তো সরাসরি ভোট। উচ্চ কক্ষে গিয়ে ওনারা বসে যারা সরাসরি ভোটে বিজয়ী হয়ে এসেছে তাদের উপরে মুরব্বিয়ানা করবে। 1% ভোট পেয়ে 35% ওনাদের উপরে মুরব্বিগিরি করবে।